আসসালামু আলাইকুম, তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বিএনপি নেতারা বলেছেন, সাংবিধানিক নিয়মেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে। তারা বলেন, এখন রাস্তায় আন্দোলন নয়, যেতে হবে জনগণের কাছে। অন্যদিকে জামায়াত নেতারা বলছেন, রাজনীতিতে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে এনসিপি বলছে, জাতীয় পার্টি নির্বাচন করা মানেই আওয়ামী লীগের নির্বাচন করা। হাসান মাহমুদের রিপোর্ট। গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদযাপন অনুষ্ঠানের এই আয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। বিএনপি নেতারা বলেন, দেশে এখনও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি, তাই সবাইকে প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে হবে, বজায় রাখতে হবে সাংবিধানিক ধারা। অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে, সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায়। যার আদেশ জারি কথা তিনি করলেন না, সেই আদেশের ভিত্তি যদি আইনানুগ না হয় এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই প্রশ্নে আমরা এক থাকবো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংগঠনিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। নির্বাচনের অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় স্বার্থে ধরে রাখতে হবে ঐক্য। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশ নিতে না দেওয়ার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতারা বলেন, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে রাজনৈতিক মতানৈক্য দূর করার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জোটবদ্ধ হয়ে নির্বাচনে যার যার দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতার বিষয়ে বিএনপির আপত্তি যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আগারগাঁও নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এদিন জোটবদ্ধ দলগুলোর জন্য প্রতীক উন্মুক্ত রাখতে কমিশনে চিঠি দিয়েছিল বিএনপির প্রতিনিধি দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যের মতো রাজনৈতিক দলগুলো ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চায়। গণঅভ্যুত্থানের শরিক ও আন্দোলনের সহযোগী হিসেবে বিএনপিও অনেক আসনে ছাড় দিতে প্রস্তুত। কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নতুন সংশোধনী অনুসারে ছোট দলকে তাদের প্রতীকে নির্বাচন করতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতে এতে সমমনা ও নির্বাচনী জোটে ছোট রাজনৈতিক দলের অংশগ্রহণের আগ্রহ থাকবে না। বিষয়টিতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠায় বিএনপি। এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি। নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার, সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। দুপুরে কমনওয়েলথ প্রতিনিধি দল সাক্ষাৎ করে নির্বাচন কমিশনের সঙ্গে। সেখানে উঠে আসে সংস্কার বাস্তবায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকানো ও নির্বাচনী সহায়তার বিষয়ে দুপক্ষের সহযোগিতার বিষয়। নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের বলেন, বিএনপির চিঠির বিষয়ে নির্বাচন বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে
বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্য আসছে, এটা পর্যালোচনা চলছে। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দেওয়ার। আমরা এখানে এসেছি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনের অগ্রগতি সম্পর্কে জানতে। নির্বাচনের সময় আমাদের পর্যবেক্ষণ করার সুযোগ করে দেওয়ার বিষয়ে একমত হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফ করেছেন। এদিকে সোমবার ৪২,০০০ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। সপ্তাহ প্রতীক পেতে যদি রাজপথে আন্দোলন করতে হয় তাহলে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য আন্দোলন করা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের জেলা এবং উপজেলার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেছেন, জনগণের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে দু একটি আসনের জন্য কারোর সাথে জোটভুক্ত হবে না এনসিপি। ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগ বিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার সহ অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জনগণের আকাঙ্ক্ষাকে একপাশে রেখে শুধুমাত্র সিট পাওয়ার জন্য কোন ইলেকটোরাল অ্যালায়েন্স এনসিপি করবে না। যদি কোন ইলেকটোরাল অ্যালায়েন্স করেও ওই কমিটমেন্টের ভিত্তিতে তারপরও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে করবে এবং শাপলা প্রতীকে করবে। যদি এনসিপি কে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবেই হবে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় আগেও লেভেল প্লেইং ফিল্ড ছিল, এখনো আছে, নির্বাচনের সময়ও থাকবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পোস্টিং ব্যাংকের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়া এইটারে পোস্টিং করছো, আপনারা লেখা দেন, আমরা তো একটা রেডিলি বলতে পারি। আপনারা বলেন যে এই টাকা খাইয়া পোস্টিং করছে, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন, হয়তো নিচেরা যায়, এর একর জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না, বলে ভাই তোমার যেটা ইয়ে আছে তোমার কর্তৃপক্ষ এটা নেবে। অনেক সময় দেখবেন যে এরা ওই বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে পোস্টিংয়ের জন্য। এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি, আপনার কাছে আমার অনুরোধ, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, আমরা লেভেল প্লেইং লেভেলের উপর দা লেভেল করে দিতে পারবো। ভারত সরকারের সহযোগিতায় দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনা, এমন অভিযোগ করে এলজেপির সভাপতি কর্নেল অলি আহমেদ বলেছেন, এস আলম সহ আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীরা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে অর্থায়ন করছে। বিকালে এলজেপির 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় কর্নেল অলি বলেছেন, বর্তমান সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে না, যারা দায়িত্বে আছেন তারা প্রশাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। যেই দল বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের হাতে দেশের ক্ষমতা যেন না চলে যায় সে বিষয়ে নেতাকর্মী এবং দেশের মানুষকে সতর্ক থাকতে বলেছেন তিনি। নিজের দলকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন কর্নেল অলি। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে কয়েকদিন আগে আপনারা দেখেছেন এয়ারপোর্টে আগুন, 3 দিনে অন্তত 10টা জায়গায় আগুন। এগুলি কে করেছে? রয়ের প্ররোচনায় হাসিনা যে লোটা বাহিনী বাংলাদেশের বিভিন্ন সংস্থায় আছে তাদের মাধ্যমে কর্মকাণ্ডগুলি হচ্ছে। এই সরকার এনজিও, ডিজিও, বিজিওদেরকে নিয়ে সরকার গঠন করেছে, যাদের সরকার পরিচালনা করার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। কোন অফিসারকে দিয়ে কি কাজ করাবে তাদের এই আইডিয়াও নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি কথা জানান। অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের 23টি প্রস্তাবের মধ্যে 13টি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়, যেগুলো এই সরকারের মেয়াদের মধ্যেই সম্পন্ন করা সম্ভব। বলেন, নভেম্বরের পর ক্যাবিনেটের কার্যক্রম শেষ হয়ে যাবে, এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, আর তখন নতুন কোনো নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করা সম্ভব হবে না। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। সংস্কার কমিশনের যে প্রস্তাবনা আছে
তার মধ্যে মোট 23টি প্রস্তাবনা ছিল আশু করণীয়, যেটা এই গভর্নমেন্টের যে সময়সীমা আছে এর মধ্যে করা সম্ভব। যে জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে। যেই সব জিনিসগুলো সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না, কারণ নভেম্বরেই হয়তো ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকের শাসনামলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 23 জন সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গুমের 2টি মামলার পরবর্তী শুনানি 20 নভেম্বর থেকে পিছিয়ে 23 নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল 1 এ আদেশ দিয়েছেন। সেই দিন এই 2 মামলায় গ্রেফতার হয়ে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সাময়িক কারাগারে থাকা 13 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলার পরবর্তী শুনানি 5 নভেম্বর থেকে পিছিয়ে 24 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এই মামলার 4 আসামির মধ্যে গ্রেফতার থাকা 2 জন সেনা কর্মকর্তাকে 24 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে। গ্রেফতারকৃত সেনা কর্মকর্তারা এখনও চাকুরিতে বহাল আছেন বলে জানান প্রসিকিউটর তামিম। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে গুমের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 11 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও 2টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। যেটা আইনে বলা আছে সেটাই আইনের ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবেন যে এই আইন অনুযায়ী কবে ওনাদেরকে এই আইনটা ওনাদের ক্ষেত্রে প্রয়োগ করবেন। যতক্ষণ না প্রয়োগ করেছেন ততক্ষণ পর্যন্ত তো ওনারা সার্ভিং বলাই যেতে পারে। 3 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে ফ্যাসিবাদের দোসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে ওএসডি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলে রুহুল আমিনের অপসারণ সহ 3 দফা দাবিতে বিক্ষোভ এবং রেজিস্ট্রার ভবনের ঘেরাও কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা প্রশাসন ভবন ঘেরাও করে। এসব ছাত্রনেতারা বলেন, ডাকসুর অতীতের সকল হিসাব বুঝিয়ে দেওয়া এবং নিরাপদ ক্যাম্পাস গড়তে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। এছাড়া ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনের বহিষ্কার এবং ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাকসু নেতারা। আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্টার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটা করেছেন এবং সেটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা এই ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না। একই সাথে এই বিষয়টা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য এক ধরনের ওয়ার্নিং, যে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকেও অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তারা যদি ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার নম্বর প্রকাশ, 45তম বিসিএস থেকে মৌখিকের নম্বরের সুনির্দিষ্ট শ্রেণীবিন্যাস এবং মৌখিকের নম্বর কমিয়ে 100 করা সহ বেশ কিছু প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে এসব প্রস্তাব তুলে ধরেন। 1 মাসে পুলিশ ভেরিফিকেশন এবং বিসিএস এর প্রিলিমিনারি থেকে ফলাফল দেওয়া পর্যন্ত সময় কমিয়ে আনার প্রস্তাব দেয় এনসিপি। পরে গণমাধ্যমকে হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিদ্যমান পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে চাকুরি বিধি সংশোধন আনা সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাপক সংস্কার করা দরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস। বিকেলে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় গণসংযোগকালে তিনি কথা বলেন। আফরোজ আব্বাস বলেন, দীর্ঘ 17 বছর দেশে জনগণ ভোট দিতে পারেনি। এখন ভোটের পরিবেশ তৈরি হওয়ায় আগামী নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এ সময় মাদারটেক প্রজেক্ট মোড় এলাকা থেকে ঢাকা 9 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজ আব্বাসের পক্ষে তার কর্মী এবং সমর্থকরা বিশাল এক শোডাউন বের করেন। জনগণ 17টা বছর ভোট দিতে পারেনি। ইনশাআল্লাহ জনগণ যদি ভোট দিতে পারে, একটা সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জনগণের ম্যান্ডেট দিয়ে ইনশাআল্লাহ ধানের শীষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে আমার বিশ্বাস।
রাজধানী বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে 8টি বিদেশি অস্ত্র এবং বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী। ভোরে গোয়েন্দা সংস্থা এবং রেলওয়ে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। আর এসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে পুলিশের সোপর্দ করা হয়েছে। সেনাবাহিনী জননিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সবসময় অঙ্গীকারাবদ্ধ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাস, নাশকতা এবং অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাজধানীর উত্তরা লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে ট্রান্সক্যাথেটার অ্যাওরটিক ভালভ ইমপ্ল্যান্টেশন বা টিভিআই, যা ওপেন হার্ট সার্জারির বিকল্প হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত আধুনিক চিকিৎসা পদ্ধতি। গত 22 অক্টোবর রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক বিভাগীয় চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল এই জটিল প্রক্রিয়াটি সম্পন্ন করেন। 60 বছর বয়সী এক নারী রোগীর বুক না কেটে কুচকির ধমনির মাধ্যমে ক্যাথেটার ব্যবহার করে কৃত্রিম অ্যাওরটিক ভালভ স্থাপন করা হয়েছে। রোগী দীর্ঘদিন ধরেই লিভারের জটিল রোগে ভুগছিলেন, যার কারণে ওপেন হার্ট সার্জারির ঝুঁকি ছিল অনেক বেশি। চিকিৎসকদের মতে এই সফলতা বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বয়স বা শারীরিক জটিলতার কারণে যারা খোলা হার্ট সার্জারি করতে পারেন না, তাদের জন্য এই পদ্ধতি হতে পারে নিরাপদ বিকল্প। বাংলাদেশের শিল্প খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে পরিবেশ বান্ধব নীতি অনুসরণ করেছে দেশের সুপার ব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। জিরো কার্বন নিঃসরণ, সাশ্রয়ী জ্বালানি, পানি এবং বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাস্তবায়ন করেছে একের পর এক ক্লিন ও গ্রিন এনার্জি প্রজেক্ট। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজস্ব অর্থায়নে 1 মেগাওয়াট ক্ষমতার ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছে ওয়ালটন। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের শিল্প খাতে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের পথে এটি একটি নতুন মাইলফলক। ওয়ালটন সূত্রে জানা গেছে, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সের জলাশয়ের উপর স্থাপন করা হয়েছে 1 মেগাওয়াট ক্ষমতার ফ্লোটিং সোলার প্রজেক্ট, যা দেশের বেসরকারি খাতে নির্মিত সবচেয়ে বড় ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটিতে সরকারি হস্তক্ষেপ এবং পতিত সরকারের লোকজনকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এনেছেন অভিজ্ঞ নারী ক্রীড়া সংগঠকরা। অ্যাডহক কমিটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাবেক খেলোয়াড় এবং সংগঠক কামরুন নাহার ডানা। আমরা কখনোই স্পোর্টসের এত লোক থাকতে আমরা বাইরের লোক চাই না। আমরা অবশ্যই আশা করব কালকের মধ্যেই কমিটি ভেঙে দেওয়া হবে। যদি সেটা না করেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব, তার কাছে আমরা অ্যাপিল রাখবো এবং আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব, যত রকম ভাবে আমাদের করা যায়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।